নমস্কার। নদিয়ার শান্তিপুরে দুদিন আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছে বলে অভিযোগই বলবো, কারণ আমরা তো ঘটনাস্থলে যাইনি। এমনকি বড় বড় যে মিডিয়াগুলো আছে, যাদেরকে আমরা গদি মিডিয়া বলি, সেখানেও খবরটা কোথাও পাওয়া যাচ্ছে না। খবরটা একমাত্র আমি পেয়েছি হচ্ছে ইটিভি ভারতে। ইটিভি ভারতের একটা ওয়েবসাইটে আমি খবরটা পেয়েছি এবং সেটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি। আপনারা ইচ্ছে করলে সাইটে গিয়ে চেক করে নিতে পারেন। ফলে খবরের সত্য অসত্য আমার কিছু জানা নেই, যেটুকু সেখানে পড়েছি সেটুকুই শুধু বলবো। এবং অন্য কোথাও আমি এই খবরটা দেখিনি, হয়তো টুকটাক খুচরো কোথাও বেরোতেও পারে, সেটা আপনারা খুঁজে দেখবেন। তো ঘটনাটা কি, ঘটনা বা অভিযোগ যাই বলুন, সেটা হচ্ছে নারী এবং শিশু নির্যাতনের। এবং এটা আজকের ঘটনা নয়, এর সূত্রপাত হচ্ছে মোটামুটি 2 বছর আগে। তো ঘটনাটা কি ঘটেছিল, তখনই নারী নির্যাতন বলুন, শিশু নির্যাতন বলুন, সেই অভিযোগটা আসে। অভিযোগ বলুন, ঘটনা বলুন, কারণ সেটা বিচারাধীন এখনও। তো শান্তিপুরে একটি শিশুকন্যা তার পাশের বাড়িতে রোজ খেলা করতে যেত। প্রতিদিনের মতো একদিন গিয়েছিল এবং তখনই বাচ্চাটির বয়স ছিল 2 বছর। সেই 2 বছরের খুদেকে একলা পেয়ে তাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং অভিযোগটা উঠেছিল একজন রাজনৈতিক ব্যক্তির দিকে, তৎকালীন নৃসিংহপুরের বিজেপির বুথ সভাপতি যিনি ছিলেন, সেই মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে। তো এটাই হচ্ছে ইটিভি ভারতের খবর। এবং এটা ঘটনাটা ঘটার পর যেরকম শোনা যাচ্ছে বা খবরটা যেরকম পড়েছি, তাতে লেখা আছে যে মেয়েটি বাড়ি ফিরে ব্যথায় কাঁদতে থাকে। তখন মা জিজ্ঞাসা করেন কি হয়েছে। জিজ্ঞাসা করায় সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটার কথা বলে। তো পরিবার যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে ওই শিশুকন্যার যৌনাঙ্গে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলে পুলিশের দ্বারস্থ হতে বলা হয়। সেই অনুযায়ী শিশুর পরিবারের তরফে শান্তিপুর থানায় ওই ব্যক্তি যার নাম বললাম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এবং ওই নাবালিকার মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর সেই ব্যক্তি মনোরঞ্জন হালদারকে গ্রেফতার করে পুলিশ। তো এরপর এক এক করে পেরিয়ে যায় মোটামুটি 2 বছর। তো এখনও বিচারের যা হাল হকিকত, ওই মামলা বর্তমানেও বিচারাধীন। তো অভিযুক্ত এখনও জেল হেফাজতে আছেন। তো এইখানে যে অভিযোগটা উঠে আসে যে বিচারের গতি এত ধীর কেন, এতক্ষণ পর্যন্ত আমরা বলছি এগুলো সবকটাই অভিযোগ, তার কারণ একটাই, সেটা হচ্ছে বিচারটা হয়নি। বিচার না হলে আমরা বলতে পারি না অভিযোগটা প্রমাণিত সত্য কিনা। এমনকি বিচার হলেও অনেক ক্ষেত্রে বলতে পারি না, সেক্ষেত্রেও সমালোচনা থাকে। কিন্তু এক্ষেত্রে সমালোচনাটা একটাই, যে বিচারের গতি এত ধীর কেন। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এ পর্যন্ত অস্বাভাবিক কিছু এখানে নেই, কারণ বিচারের গতি এমনিতেই ভারতবর্ষে ধীর এবং ধীর লয়ে বিচার নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা এসেছে। যদিও শোনা গিয়েছিল যে ফাস্ট ট্র্যাক কোর্টে নাকি বিচার টিচার হবে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সেক্ষেত্রে হয়নি দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরেও এতে অস্বাভাবিক কিছু নেই। তো নতুন জিনিস বা অস্বাভাবিক জিনিস বা তার অভিযোগ যাই বলুন, সেটা ঘটতে শুরু করে এই কয়েকদিন আগে রাজ্যে পালা বদলের পর। তো রাজ্যে পালা বদলের পর বলার কিছু নেই যে বিজেপি নতুন করে ক্ষমতায় এসেছে রাজ্যে। তো অভিযোগ যেটা ওই ইটিভি ভারতের খবরে যেটা বেরিয়েছে, বা নাবালিকার বাড়ির যে লোকজন তারাও যে অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে ওই ক্ষমতার জোরে, নতুন পাওয়া ক্ষমতার জোরে ওই এলাকার বর্তমান যিনি বুথ সভাপতি আছেন ওই দলেরই, বিজেপিরই, তার নাম সুধীর দাস, তিনি গত শুক্রবার রাতে তাঁর দলবল নিয়ে ওই নাবালিকা পরিবারের বাড়িতে হাজির হন। মামলা তুলে দেবার জন্য নাবালিকার পরিবারকে রীতিমতো হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। এবং পরিবারের দাবি হচ্ছে অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি বাড়িতে এসে বলেন, এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, আর কেউ কিন্তু ঠেকাতে আসবে না, ভালোই ভালোই মামলা তুলে নে, না হলে গোটা বাড়ি আগুন জ্বালিয়ে প্রাণে মেরে দেব। তো এইটা আবারও বলছি, টিভি ভারতের খবর, এর কোনো ফুটেজ নেই, আমরাও গিয়ে যাচাই করিনি। তো যাই হোক, এটা হচ্ছে অভিযোগ। এবং এই ঘটনার পরে ভয়ে বর্তমান শিশুটি, যার বয়স এখন 4 বছর, 2 বছর আগে ঘটনাটা ঘটেছিল, তো সেই শিশুর পরিবার কার কি করে, তারা আবারও শান্তিপুর থানার দ্বারস্থ হয়। লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রথমে জেনারেল ডায়েরি হলেও পরবর্তীকালে এফআইআর শুরু হয়। তবে এফআইআর শুরু হওয়ার পর এখনও গোটা 2 দিন কেটে গেছে, এখনও ওই অভিযুক্ত বিজেপির বুথ সভাপতি সুধীর দাস সহ 6 জনের কেউ গ্রেফতার হননি। এটা হচ্ছে ইটিভি ভারতের খবর।
তো ইটিভি ভারত নাবালিকার মায়ের সঙ্গেও কথা বলে সেখানে নাবালিকার মা বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আমার স্বামী শ্রমিকের কাজ করে আর তা দিয়ে কোনো রকমের সংসার চলে আমাদের। গত 2 বছর আগে আমার নাবালিকা মেয়েকে যেভাবে হেনস্থা করেছিল প্রায় 60 বছরের এক ব্যক্তি, তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় অভিযোগ দায়ের করেছিলাম। বর্তমানে তিনি জেল খাটছেন এবং সম্পূর্ণ আদালতের তত্ত্বাবধানে রয়েছে বিষয়টা। এখন মনোরঞ্জন হালদারের পরিবারের লোকজন এবং বর্তমান বুথ সভাপতি সুধীর দাস আমাদের ভয় দেখাচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার স্বামী একা কাজে যায়, আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা চাই এর একটা সুব্যবস্থা করুক প্রশাসন। তো এইটা অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। তো এইটা নিয়ে ইটিভি ভারত যোগাযোগ করেছিল, তাদের রিপোর্টে যা আছে, যার বিরুদ্ধে অভিযোগ আছে একতরফা কথা বলে দেওয়া তো ঠিক না, ফলে তার সঙ্গে যোগাযোগ করেছিল যার বিরুদ্ধে পরিবারের তরফে ভয় দেখানো আর হুমকির অভিযোগ তোলা হয়েছিল, তা সেই বিজেপির বুথ সভাপতি সুধীর দাসের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। তো তিনি এই হুমকি আর ভয় দেখানোর অভিযোগটা অস্বীকার করেন, তবে নাবালিকার বাড়িতে দলবল নিয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তিনি বলেছেন যে ওই রাতে আমরা মেয়েটির বাড়ি গিয়েছিলাম, তবে অনুরোধ করতে, আমরা কেবল মামলা তুলে নেবার জন্য অনুরোধ করেছি, বাড়ির ভিতরেও ঢুকিনি, বাইরে দাঁড়িয়ে কথা বলেছি নাবালিকার বাবার সঙ্গে। কারা হুমকি দিয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু আমি মারার হুমকি দিইনি, কারণ তারা যদি অভিযোগ তুলে না নেয় তাহলে আমাদের কিছু করার নেই, আদালতে মামলা চলছে। তো পুলিশও বলেছে, আমি সেটার বিশদে গেলাম না, তো পুলিশও বলেছে তারা তদন্ত করছে, কোনো একদিন তারা নিশ্চয়ই অভিযোগের একটা সুরাহা করবে। তাই এইটা অভিযোগ, এর সত্য মিথ্যা যাচাই করে নিয়ে আমরা গিয়ে অভিযোগ যেটা বেরিয়েছে একটা পোর্টালে সেটা একদম হুবহুই বললাম। তবে আমাদের এই বিশেষ দলটির ট্র্যাক রেকর্ড মোটামুটিভাবে জানা আছে, উন্নাও থেকে হাতরাস পর্যন্ত কোথাও ধর্ষণের পর যারা অভিযোগ করেন তাদেরকেই হেফাজতে নিয়ে নেওয়া হয়, কখনো কখনো কারো তথাকথিতভাবে দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়, আবার কোথাও ধর্ষক ছাড়া পেলে, ধর্ষণের অভিযোগে যিনি অভিযুক্ত তিনি ছাড়া পেলে তাকে গলায় ফুলমালা দিয়ে বরণ করা হয়। তো এই সমস্ত ট্র্যাক রেকর্ড আমাদের জানা আছে বলেই আমরা একটু সিঁদুরে ভয় পাচ্ছি। এক্ষেত্রে ঘটনাটা সেরকম নাও হতে পারে, কিন্তু একটা ব্যাপার, যদি ইটিভি ভারতের প্রতিবেদন ঠিক হয়, একটা ব্যাপার কিন্তু দেখাই যাচ্ছে যে অভিযোগ করেছেন যিনি, তাদের বাড়িতে গিয়ে কিন্তু শাসক দলের লোকজন হাজির হয়েছিলেন এবং হাজির হয়ে মামলা তুলে নিতে অনুরোধ করেন। সে অনুরোধের কতটা জোর ছিল আমরা বলতে পারবো না, কিন্তু একটা শিশুকন্যার উপর যৌন নিপীড়ন হয়েছে সেটা নিয়ে আদালতে বিচার চলছে, সেই মামলা যে তুলে নেওয়ার জন্য অনুরোধ করা যায়, এইটা কিভাবে করা যায় আমার মাথায় আসেনি। বিজেপির লোকজন সেটা বলতে পারবেন। বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য বলে একজন বিজেপির সভাপতি আছেন, তিনি অত্যন্ত সংস্কৃতিবান এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। তিনি বলেছেন যে কারো কোথাও কোনো ভয় নেই, ভয় আউট ভরসাহীন। তো তার কান অবধি এটা যদি পৌঁছয়, তিনি নিশ্চয়ই একটা যথাযোগ্য পরিশীলিত সুশীল ব্যাখ্যা হাজির করতে পারবেন বলে আমাদের আশা। তো কথা হচ্ছে যে এইটা তার কান পর্যন্ত পৌঁছবে কিনা সে নিয়েও সব সন্দেহ আছে, সেটাই হচ্ছে মূল সমস্যা। তো কারণ কোনো বড় গণমাধ্যম এই খবরটা করেনি, খুচরো একটা জায়গায় করেছে। আগের দিনই বলছিলাম, এটা যদি অন্য কোনো সময় হতো, অন্য কোনো জমানা হতো, তৃণমূল হতো, বাম হতো, তাহলে কিন্তু এ নিয়ে কী হইচই হতো কল্পনা করা যায় না। আমরা ভুয়ো খবর নিয়েও প্রচুর হইচই দেখেছি এবং সেগুলো খুব একটা খারাপ ব্যাপার নয়। অভিযোগ উঠেছে, হইচইতে হবেই। পরে যদি দেখা যায় যে খবরটা ভুয়ো, সেটা অবশ্য দেখানো দরকার যে অভিযোগটা ঠিক ছিল না, কিন্তু আমাদের এই তথাকথিত গদি মিডিয়া সেইটুকু করে দেখাতে পারে না, ঠিক আছে, কিন্তু হইচইটুকু যে করেছিল তাতে যে তাদের একটা ইতিবাচক ভূমিকা ছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই। সে সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর হয়ে দুর্গাপুরের ঘটনা, পানাগড়ের ঘটনা, কলকাতা ল কলেজের ঘটনা, যেখানেই নারী নির্যাতনের অভিযোগ এসেছে, শিশু নির্যাতনের অভিযোগ এসেছে, সেখানেই হইচই পড়ে গেছে এবং প্যানেলে যারা এসে বসেছেন তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই সত্য মিথ্যা কিছু জানেন না এবং তাদের কাণ্ডজ্ঞান নিয়েও যথেষ্ট সন্দেহ আছে এবং ওই সমস্ত চ্যানেলে চেঁচামেচি ছাড়া তো আর বিশেষ কিছু হয় না। আমার ধারণা যে চায়ের দোকানে আলোচনাও ওর থেকে ভালো হয়, কিন্তু কথা হচ্ছে তারপরেও একটা জিনিস খুবই ইতিবাচক, সেটা হচ্ছে এগুলো তারা তুলে ধরেছেন।
তো যে ফরম্যাটেই হোক, এর মধ্যে কিছু গুজব গাল গল্প ছড়িয়ে পড়েছে, সেগুলো মোটেই ভালো জিনিস নয়, কিন্তু ইতিবাচক জিনিসটা হচ্ছে সেগুলো তারা তুলে ধরেছে। কিন্তু এখন এই ঘটনার ক্ষেত্রে বা আগের দিন যেগুলোর কথা বলছিলাম, তার তার সেখানে যেগুলো যা ঘটছে আপনারা যদি দেখেন, যে কোনো একটা অজ্ঞাত কারণে, সেটা ভয়ে হতে পারে, ভক্তিতে হতে পারে, গণমাধ্যমে কিন্তু এগুলো টিকি আর দেখা যাচ্ছে না। সেটাই হলো অত্যন্ত আশঙ্কাজনক। তো আমি সুপণ্ডিত শ্রমিক ভট্টাচার্যের উপর, বিজেপির যিনি রাজ্য সভাপতি, তার উপর ভরসা রাখি, কিন্তু এই গণমাধ্যমগুলোর উপর আমি ভরসা রাখি না। এই ভরসাটা রাখি শ্রমিক ভট্টাচার্যের উপর, যে তিনি এই ঘটনাটা কানে গেলে একটা শিলিত ব্যাখ্যা দিয়ে দিতে পারবেন, যেটা শুনে ভদ্রজনদের কান জুড়বে, কাজের কাজ কিছু হোক বা না হোক, সেই ভরসাটা তার উপর আছে। কিন্তু তাঁর কান পর্যন্ত পৌঁছবে কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাবু যা বলেন, পারিষদ বলেন তার চতুর্গুণ। এটা যেমন সত্যি, বাবু যা বলতে বারণ করেন, পারিষদগণ তার থেকে অনেক বেশি জিনিস চেপে দেয়, এটাও মনে হয় সত্যি। ফলে গদি মিডিয়া এটা নিয়ে হইচই করছে না, করবে না, জনসাধারণের কাছে পৌঁছবে না, এটা একটা চিন্তার বিষয়। তো গতকালই এক মহিলাকে দেখলাম দমদমে, কিছু হিন্দিভাষী লোকজন এসে তার দোকান দখল করে নেওয়ার চেষ্টা করেছেন। এই নিয়ে মানে রীতিমতো হেনস্থা লাঞ্ছনা ইত্যাদি করেছেন। এই নিয়ে একটা লাইভ করতে, সেটা আমি দেখাচ্ছি না, কারণ সেটা নিয়ে তো কোনো কাগজ রিপোর্ট করেনি, বলে সত্য মিথ্যা আমার জানা নেই। এইটা হয়েছে। কিন্তু আমি যে কারণে কথাটা বলছি, যে এইটা নিয়েও কিন্তু গণমাধ্যমে কোনো হইচই নেই। এইটাই হচ্ছে সবথেকে বিপজ্জনক জায়গা। বিপজ্জনক জায়গা দুটো দিক। এক হচ্ছে গণমাধ্যমকে তো আমরা বলতাম চতুর্থ স্তম্ভ, তার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের সমালোচনা করা। তো প্রতিষ্ঠানের সমালোচনা করাটা যদি চতুর্থ স্তম্ভের দিক থেকে সম্পূর্ণ হারিয়ে যায়, এবং কার্যত বেনামে প্রতিষ্ঠানের অঙ্গ যদি হয়ে যায় চতুর্থ স্তম্ভ, পঞ্চম স্তম্ভের মতো হয়ে, তাহলে সেটা কিন্তু অশনি সংকেত। বিচার ব্যবস্থা, সংসদ এবং অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, এরা যেমন আলাদা আলাদা স্তম্ভ, তেমনি সংবাদ মাধ্যমও আরেকটা স্তম্ভ। এরা কি করে, প্রত্যেকের চেকস অ্যান্ড ব্যালেন্স বজায় রাখে। একজন একটু বাড়াবাড়ি করে ফেললে অন্য একজন চেপে ধরে। তো এই পুরোটা যদি হাওয়া হয়ে যায়, তাহলে পুরোটাই যদি একটা প্রতিষ্ঠান হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, স্বৈরাচার ক্রমশ বাড়তে থাকবে। সেটা কিন্তু ভয়ানক অশনি সংকেত, এক। আর দুই হচ্ছে সবথেকে বড় সমস্যা, যেটা আমি আগেই বলেছিলাম, যে এরকম ঘটনা অপরাধীরা ঘটিয়ে থাকেন, এটা সত্য কথা। আমি কখনো আগের জমানাতেও বলিনি যে এক একটা ঘটনা নিয়ে একটা রাজ্যের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতনের পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছে, এটা আগের জমানাতেও বলিনি, আমি এই জমানাতেও বলতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে যে চেকস অ্যান্ড ব্যালেন্স কতটা রাখা হচ্ছে। যদি এটা হয় যে এগুলো একটা প্রবণতা হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু ঘটনাটা মারাত্মক। তো এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, যে প্রবণতা হয়ে ওঠাটা আটকায় কারা? ওই যে বললাম চতুর্থ স্তম্ভ, নানা রকম স্তম্ভ আছে গণতন্ত্রের, তারা কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো বজায় রাখে। হইচই হলে এই ঘটনা আর ঘটবে না, এই প্রবণতাটাকে রোখা যাবে, এটা কিন্তু ঘটে থাকে, মানে এটাই আদর্শ ব্যবস্থায় ঘটে। তো এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো নেই, এবং ফলে যে দলের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে পড়েছে, সেটা যে দলই হোক, আলাদা করে বিজেপির ক্ষেত্রে আমি বলছি না, তাদের দর্শন একটা ভয়ানক ব্যাপার, সে নিয়ে অন্য সময় বলবো। কিন্তু এক্ষেত্রে যদি ঘটনাগুলো ঘটতে থাকে এবং তার খবর না আসে, তাহলে এই চেকস অ্যান্ড ব্যালেন্সেসগুলো কিন্তু হারিয়ে যাবে, এবং আশঙ্কা হচ্ছে যে একটা সামগ্রিক প্রবণতায় দাঁড়িয়ে যেতে পারে। এবং সেই প্রবণতাটা দাঁড়িয়ে গেলে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বলুন, নারী নির্যাতন বলুন, যে কোনো ক্ষেত্রেই এই প্রবণতাটা কিন্তু খারাপ দিকে যাবে। তখন বলতে হবেই যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, নারীর নিরাপত্তা অত্যন্ত খারাপ, এই কথাগুলো তখন বলতে হবে। আমি এখনও বলছি না ব্যাপারটা সেই দিকে গেছে, কিন্তু প্রবণতা যেটা, পরপর দুদিন দুটো ঘটনা কথা বললাম, খাস কলকাতায় সরসোনার ঘটনার কথা আগের দিন বলেছিলাম, আজকে বললাম দমদমের একটা অভিযোগের কথা। তো এইগুলো যদি টানা চলতে থাকে এবং গণমাধ্যম যদি না দেখায়, তারা যদি প্রকৃত অর্থেই গদি মিডিয়া হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তার পরিস্থিতি সত্যি সত্যি খারাপ হবে। এটা কিন্তু সত্যিকারের অশনি সংকেত। তো যাই হোক, আমাদের কাছে যে খবর আসবে বা অন্য ছোট মিডিয়ায় যা খবর বেরোবে,
আমাদের কাছে তো আলাদা করে খবর আসে না, আমরা সাংবাদিক পাঠাই না কোথাও। তো ছোটোখাটো মিডিয়ায় যা খবর আসবে সেগুলো আপনাদের কাছে জানাবো। এবং আবারও বলে রাখছি, এই খবরটা আমি যাচাই করিনি, আমরা যাচাই করিনি, যেভাবে এসেছে সেভাবেই আপনাদের জানালাম। যাদের যাচাই করার কাজ, বড় বড় গণমাধ্যমগুলো, তারা যাচাইটা করলে আমাদের এই কাজটা করতে হতো না। তো আশা করব তারা এগিয়ে আসবেন, যাচাই টাচাই করবেন, প্রকৃত ঘটনা কী ঘটেছে আমাদের জানাবেন, আমরা আলোকিত হব। এবং আশা করব প্রশাসনও এগিয়ে আসবে এবং নারী নির্যাতন একটা প্রবণতা হয়ে দাঁড়াবে রাজ্যে, এটা আর ঘটবে না। তো এই আশাটুকু নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। পরে আরও কিছু জানলে অবশ্যই জানাবো অন্যান্য ঘটনা নিয়ে। বড় মিডিয়া যেহেতু কিছু করছে না, ছোট মিডিয়া যা যা করছে, আমাদের যা কানে আসবে, যা চোখে দেখবো, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকে এইটুকুই। নমস্কার।